হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প তোমাদের আসক্ত, লেখিকা নাহিদা ইসলাম, পর্ব 8। আমি আস্তে আস্তে করে রুম থেকে বাইরে বের হতে চাইলেই অব্র আমার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছেন আপনি? কোথায়ও না। আন্টির কাছে কি বলেছেন? আম্মু, আমি কি কিছু বলেছি তোমাকে? বলো। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আমি ইশারায় বলি, বলো না আম্মু। এই মিহি, তোর এসব কথা কি আমি শুনবো? বাবা শোনো, মিহি বলেছে তোমার নাকি পেটে অসুখ হয়েছে। যাক, শেষে রক্ষে হলো না আর। আমি এবার আম্মুর সাথে রাগ দেখিয়ে রুমে চলে আসলাম। এই পাজি মেয়ে, তুই চলে যাচ্ছিস কেন? আর আমাকে মিথ্যেই বললি কেন? আন্টি, আমার কোনো সমস্যা হয়নি, আপনি আমাকে খাবারগুলো দিয়ে দিন, আমি রুমে নিয়ে খেয়ে নিচ্ছি। তুমি দাঁড়াও বাবা, আমি রুমে দিয়ে আছি। মেয়েকে বলো খেতে, আমার সাথে রাগ করে আজকে আর খাবে না। মেয়ে অনেক দুষ্টুমি করে আন্টি। সবাই বলে মেয়েরা নাকি শান্ত হয়, আর এই মেয়ে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেয়েছে। বাবা ছোটবেলা থেকেই অনেক দুষ্টুমি করে। মেয়ে অনেক দুষ্টু, অগোছালো, আর আমার মিনতি অনেক পরিপাটি ও শান্ত স্বভাবের। আমার দুই মেয়ে হচ্ছে দুই মেরুর মানুষ। খাবারগুলো সব গুছিয়ে টেবিলে রাখা ছিল। ওইখান থেকে দুটো প্লেটে খাবার সাজাতে সাজাতে কথাগুলো বলল মিহির মা। এতে খাবার সবগুলো মিহির রুমে নিয়ে যাওয়া সম্ভব না, তাই অব্র বলল প্লেটে সাজিয়ে দিতে। মিহির মা প্লেটগুলো মিহির রুমে দিয়ে আসার পর অব্র রুমে ঢুকলো, দেখলো মিহি আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অব্র পাশে গিয়ে বলল, আন্টিকে কি বলবো আমি কি কিসের জন্য ওই টাইমে গোসল করেছিলাম? মিহি কাঁথার ভিতর থেকে মুখ বের করে বলল, কি বলবেন? এই যে আপনি আমাকে জড়িয়ে ধরে ভিজিয়ে দিয়েছিলেন। ছি, আপনি এই কথা মাকে বলতে পারবেন? নির্লজ্জতা আপনার আকাশ ছুঁয়েছে। আপনি না উঠলে তো বলবই। আপনি যেহেতু আমার পেটে অসুখের কথা বলতে পেরেছেন, আমি না হয় একটু নির্লজ্জ হবই এটা বলে। উঠে কি করব? আমি খাবো না? আপনাকে খেতে বললো কে? আমার সামনে শুধু বসে থাকবেন? আমার ক্ষুধায় অবস্থা খারাপ, কোথায় একটু বলবে উঠো আমি খাইয়ে দিচ্ছি, তা না, আমাকে ওনার সামনে বসে থাকতে বলে। মনে মনে কথাগুলো বলে উত্তর দিলাম, পারবো না। না পারলে আন্টিকে গিয়ে বলে আসি আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন ওই টাইমে, তাই আমি ভিজে গিয়ে গোসল করেছি। সবসময় এমন করেন। উঠতেছি তো। অব্র আমার সামনে চেয়ার টেনে বসলো, এক প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করলো। আপনি কি খাবেন নাকি না? ও আচ্ছা, ক্ষুধা পেয়েছে আমার অনেক, না খেলে ভালো। ওই প্লেটে খাবারটাও খেবো আমি। আজ তো রাক্ষস একটা, এত খাবার নাকি এভাবে নিজে একা খাবে? তাও তো মোটা হয় না, বডি ফিটনেস তো ঠিকই আছে। তা আবার জিরাফের মতো লম্বা আর লম্বা মানুষ নাকি খায় বেশি কিন্তু মোটা হয় না, এটাই তো শুনেছি। আপনি কি কিছু বললেন? না, আমি আপনাকে কি বলবো বলেন। আপনার খাওয়ার স্টাইল দেখে ক্ষুধা আরও বেড়ে গেছে। ওই টাইমে তো না বলেছি, এখন কি করব? উনি এক প্লেট এর খাবার শেষ করে আরেক প্লেট হাতে নিল। তার মানে আমার খাওয়া আজকে আর হবে না। উনি খাবার শেষ হলেই আমি আম্মুর কাছে গিয়ে খেয়ে আসবো। একটা কথা কি জানেন মিহি? না, জানি না। এত তেতেও আছেন কেন? এমনি, আপনার কি? আমারই তো অনেক কিছু। আমি আসার সময় আন্টি বলেছে সব গুছিয়ে যেন ঘুমিয়ে পড়ে, আমাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না। এবার তো আমার খাওয়া আর হবে না দেখছি, এই হনুমানটার জন্য। একটু আগে আমার পেটে অসুখ না হলে ও কিন্তু এখন দেখছি আজকে আমার বাথরুমেই থাকতে হবে। আপনি আমার খাবারের দিকে যেভাবে চোখ দিচ্ছেন। কথাটা বলেই উনি আমার মুখের উপর ধরলে কথাটা বলেই উনি আমার মুখের খাবার ধরলে। খাবারের সাথে রাগ করতে নেই, আমি আর কোনো কিছু না ভেবেই খাবার মুখে নিয়ে নিই। খাবার না খেলে আমারই কষ্ট হবে, এত রাগ করার কিছু নেই। আমার নামে যে আন্টির কাছে বাজে কথা বলেছেন, তার শাস্তি খাবার দিয়ে দিলাম। উনি আমাকে খাওয়াতে খাওয়াতে কথাটা বললেন। আমি কোনো উত্তর দিলাম না। খাওয়ানো শেষ হলে উনি প্লেটগুলো টেবিলের উপর এনে রাখে হাত ধুয়ে এসে বললেন, আমি গাড়িতে যাচ্ছি, তার দরকার হবে না। আমার সাথে বেড শেয়ার করলে প্রবলেমটা কি জানতে পারি? পরে যদি 6 মাস পর আমাকে এসে সিনেমার মতো বলেন আমার পেটে আপনার সন্তান, আপনার আমাকে এমন মনে হয়? জানি না, তবে মানুষ চেনা বড় দায়। তাহলে এত সন্দেহ নিয়ে বিয়ে করেছেন কেন? সময় হলে সব জানতে পারবেন।
আর কবে সময় হবে? বিয়ে হয়েছে মাত্র 3 দিন হলো, এত তাড়া কিসের মিহি? আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন কেমন লাগে। অত কিছু জানি না, আপনি এখানে শুয়ে পড়েন, আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস আছে। আজকে রাতটা অন্তত এমন করবেন না। আমি যদি এখন অন্য রুমে ঘুমাতে যাই তাহলে আমার বাবা মা অন্য কিছু মনে করতে পারে। এই জন্য বলছি, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমি চাই না আমার বাবা মার মাথায় অন্তত আমার ব্যাপারে কোনো প্রকার দুশ্চিন্তা হোক। আমি গাড়িতে ঘুমালে বুঝবে না কেউ কিছু। এত করে বলার পরও আপনি আমার কথা শুনছেন না কেন বলুন তো? আমি বেড শেয়ার করতে পারবো না। তাহলে কী ভেবে নেব আপনার গার্লফ্রেন্ড নিষেধ করেছে? কোনো কথা না বলে অভ্র চলে যেতে চাইলে পিছন থেকে হাতটা ধরে ফেলে। অভ্র আমার হাতের দিকে তাকিয়ে, চলবে? তোমাতে আসক্ত লেখিকা নাহিদা ইসলাম পর্ব নয়। অভ্র আমার হাতের দিকে তাকিয়ে অভ্রের হাতটা ছাড়িয়ে নেয়। আমি শুধু অভ্রের দিকে তাকিয়েছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, সামান্য একটু ভালো ব্যবহার করেছি বলে মনে করবেন না আমি আপনাকে মেনে নিয়েছি। শুধু অন্যের বাড়িতে আছি তাই কিছু বলছি না। বাহ, জিএফের কথা বলতে তো বেশ রেগে গেলেন। অভ্র আর কোনো কথা না বলে বাহিরে চলে গেলেন। আমিও দরজা হালকা চাপিয়ে শুয়ে পড়লাম। যদি কিছুর প্রয়োজন পড়ে তাহলে এসে নিয়ে যেতে পারে। বাইরে যেমন অন্ধকার, রুমের ভিতরে তেমন নীরবতা। মিহির খুব মন খারাপ হচ্ছে। এতে করে একটা মানুষকে বলার পরও কেন এত রাগ দেখিয়ে চলে গেল? তাহলে কি অপরের সত্যি গার্লফ্রেন্ড আছে? যদি থাকতোই তাহলে কেন আমাকে বিয়ে করলো? ওই সব ভেবে কি আর আমার লাভ আছে? যেমন দিন যাচ্ছে তেমন যেতে দেই, সময় মতো সব জানা যাবে বলেই শুয়ে পড়ল মিহি। পাখির কিচিরমিচিরে শব্দ ঘুম ভাঙল মিহির। উঠে জানালা খুলে বাইরে তাকাতেই দেখলো দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছটায় দোয়েল শালিকের সাংসারিক আলাপে ব্যস্ত হয়ে পড়েছে তারা। খুব সুন্দর লাগছে। তাদের ভাষা বুঝতে পারলে হয়তো আরও ভালো লাগতো। এই সময় অভ্র রুমে প্রবেশ করলো। রেডি হয়ে নিন। অভ্রকে দেখে মিহি কোনো কথা না বলে জানালা থেকে সরে দাঁড়ায়। ফ্রেশ হয়ে অভ্রের সাথে কোনো কথা না বলেই নাস্তার টেবিলে চলে যায়। কি হলো মিহি, অভ্রকে নিয়ে আসলি না? পারবো না। তুই এমন কেন মিহি? জামাইয়ের দিকে একটু খেয়াল রাখতে পারিস না? উনি বাচ্চা না যে আমার কোলে নিয়ে হাঁটতে হবে। আপনার কোলে ওঠার বড্ড শখ আমার, আমায় একটু কোলে নিন। অভ্র টেবিলে বসতে বসে বলল। মিহি হাসি মুখে উত্তর দিল, এমন শখ পূরণ করতে হলে এমন হাতির বাচ্চাকে কোলে নিয়ে সাথে সাথে কোমায় চলে যেতে হবে। হাতির বাচ্চা কাকে বললেন? মিহি চোখ বড় বড় করে বলে, হায় রে, আবার কি বলতে কি বলে ফেললাম। না, আম্মু বলছিল একটা হাতির বাচ্চা পালবে, তো আমি বললাম হাতির বাচ্চা কোলে নিলে আমি কোমায় চলে যাব। অভ্র এবার মিহির মার দিকে তাকায়। মিহির মা মুখ টিপে টিপে হাসি মেয়ের কথা শুনে। উনি রান্নাঘরে চলে গেলেন। কাকে যে হাতির বাচ্চা বলছেন তা তো বেশ ভালোই বুঝেছি। বাসায় যাই তারপর বুঝাবো। কার সাথে পাঙ্গা নেবেন বুঝে নিয়েন। অভ্র মেয়েকে হাসি দিয়ে খাবার মুখে দেয়। মিহি খাবার শেষ করে রেডি হয়ে নেয়। অভ্র রেডি হয়ে গাড়িতে চলে যায় আগেই। মিহি মা বাবার কাছ থেকে বিদায় নেয়। যেতে ইচ্ছে করছে না, বারবার কান্না পাচ্ছে। তাও কান্না চেপে রেখে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই পিছন থেকে মিহির মা ডাক দেয়, মিহি দাঁড়া। হে মা, কিছু বলবে? তোর বাবা অভ্র সবসময় সামনে ছিল তাই জিজ্ঞেস করতে পারিনি। তোর আর অভ্রের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? বিয়ের মাত্র 4 দিন হলো, কী বা ঝামেলা হবে এটাও ভাবছি। না মা, কিছু না। তাহলে অভ্রের জানি কেমন লাগছে? ওইসব কিছু না মা, যাই আমি। শুধু এটুকুও করো, আমি যদি তোমাদের কাছে ফিরে আসি তাহলে আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলেই গাড়িতে গিয়ে বসলাম। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? পিছনে বসেছেন কেন? আমার ইচ্ছে, আমি কোথায় বসবো? সামনে বসুন। আসবো না। সমস্যা কি আপনার? আমার সাথে পাশাপাশি ঘুমাতে পারেন না তো বুঝতে পারবেন কিভাবে আমি আপনার স্পর্শে আসতে চাই না। অভ্র আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালাচ্ছে। মিহি যেমন অল্পতে অনেক খুশি হয়, ঠিক অল্পতে অনেক কষ্ট পায়। বাইরের দিকে তাকিয়ে নিয়ত এই খেলার জন্য কান্না করছে মিহি। একদিনের মধ্যে নিজের জীবনের বিশাল পরিবর্তন মনে নিয়ে কষ্টে থাকতে হচ্ছে। তাও মুখে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করব সর্বদা। বাসার ভিতরে ঢুকে মিহি সবার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। মিনতি মিহির কাছে এসে জিজ্ঞেস করলো, মা বাবা কেমন আছে মিহি? আর তুই না বলেছিস আসবি না? ভালো আছে। তা আমাকে মিহি বলে ডাকিস কেন? আমি তোর বড় যা, মনে রাখিস। তোকে আমি ভাবি ডাকবো। ভাবি ডাকবি কি না তোর ব্যাপার, সম্মান দিবি বুঝলি। মিনতি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে উপরে দাদিমার রুমে গেলাম। কিরে, তুই নাকি বলেছিস আসবি না?
আমরা কি তোকে আদর কম করি? দাদিমা আমাকে দেখে এই কথা বলা শুরু করলে। আগে বলো কেমন আছো? ভালো। আমার নাতি তো বউকে চোখে হারায়। কোন নাতি? কোন নাতি আবার অব্র? তাই নাকি? তা কিভাবে বুঝলে বউকে চোখে হারায়? কালকে যখন শুনলো তুই আসিস নাই, সাথে সাথে চলে গেল তোকে আনার জন্য। খুব ভালোবাসে তোকে মিহি। অব্রকে দাদির রুমে আসতে দেখে বললাম, হে দাদিমা, তোমার নাতি যা রোমান্টিক, কি আর বলবো, লজ্জাই লাগে। মেয়ে কি বলছেন এসব? দাদিমাকে সত্যিটা বলছি। উনি কেন কথা উনি কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। আমি হ্যাঁচকা টান দিয়ে হাত সরিয়ে নিলাম। দ্রুত গতিতে আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে থেকে বের হয়ে দেখলাম উনি আমার ফোনে কি একটা করছে। আমি দেখেও না দেখার ভান করে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতে লাগলাম। উনি আর চোখে আমাকে দেখছেন। এটা দেখে আমি অন্যদিকে ফিরে বসে পড়লাম। আমাকে অন্যদিকে ফিরতে দেখে উনি আমার সামনে এসে বসেন। আমি এখান থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াই। আমাকে জানালার পাশে যেতে দেখে অব্র আমার সামনে গিয়ে মুখে চেপে ধরে বলে, আমাকে ভাব দেখাচ্ছিস? সকাল থেকে কোনো কথা জিজ্ঞেস করলে বাঁকা উত্তর দিচ্ছিস কেন? আমার মুখ ছেড়ে দিয়ে ধীরে ধীরে আমার অনেকটা কাছে চলে এসেছে। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।